আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আসলে বাংলাদেশে দীর্ঘ 17 বছর পর নির্বাচন হয়ে গেল। নির্বাচন এবং নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছিল। নির্বাচন বাধা প্রক্রিয়ার জন্য অনেকে কাজ করছে এবং পার্শ্ববর্তী দেশও এই নির্বাচন বানচাল করার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়েছে, কিন্তু শেষমেশ নির্বাচন হয়ে গেল এবং এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে। বিপুল ভোট বলতে আসলে এটা বলা যাবে না, তবে যে ব্যবধানে তারা সিটগুলো পেয়েছে এটা 2000, 3000, 1000 এরকমের, এবং কিছু কিছু আসনে দেখা যায় যে কিছুটা মানে গরমিলও ছিল। তারপরেও কিন্তু যে উদারতা দেখিয়েছে 11 দলীয় জোট, তা সত্যি অসাধারণ। বিশেষ করে এনসিপি, তারপর হচ্ছে জামাত সহ যত জোটগুলো আছে, আসলে তারা ভালো একটা মন মানসিকতা দেখিয়েছে। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি, ঝামেলাও সৃষ্টি করেনি। এমনকি যদি এই জায়গায় অন্য কোনো বিরোধী সরকার থাকতো তাহলে তারা বিশাল একটা আলোড়ন সৃষ্টি করে ফেলতো। কিভাবে? মনে করেন গাড়ি পোড়াতো, হরতালের পর হরতাল দিত, কিন্তু বিএনপি একটা ভালো বিরোধী পক্ষ পেয়েছে, যেটাকে বলবো আমরা জামাত, এবং জামাতের ঐক্য দলগুলো 11 দলীয় যে জোট। তবে বিএনপি একটা বড় ভুল করেছে, সেটা হলো তারেক রহমান কিন্তু জেতার আগে তিনি কিন্তু গণভোটে যে স্বাক্ষর করেছে, সেই গণভোটটা কিন্তু আসলে তারা সংস্কার করার কথা ছিল, সে এখনো সংস্কার করতেছে না, এবং ওই অনুযায়ী যে তারা শপথ নেবে সেটাও নেয়নি। এটা একটা বিশ্বাসঘাতকতা বলতে চলে। কিন্তু কথা হলো, আসলে আমরা যে যাই বলি, দেখেন আমাদের দেশে যে রাজনীতিতে যারা ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার টার্মে বিগত 17 বছর মানুষ যতটা নির্যাতন সহ্য করেছে, মানে সবাই না, কিছু বিরোধী দলের আর কি যারা ছিলেন, অর্থাৎ কেউ মুখ খুলে কথা বলতে পারতো না। এই আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কেউ মুখ খুলে একটা ফেসবুকে স্ট্যাটাস দিত, তাহলে তাকে চরম নির্যাতন সহ্য করা হতো এবং তাকে মেরেও ফেলা হয়েছে। এরকম ঘটনা আমরা আছে। আপনাদের যদি বলেন যে এরকম ঘটনা তুমি উদাহরণ এটা কোথা থেকে পেলা, এটা তো মিথ্যা বানোয়ার। দেখেন, আমি এক প্রকৃষ্ট উদাহরণ দিই। আবরাহারের কথা আপনারা জানেন, যে তিনি একটা ওই যে ফারাক্কার বাঁধ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, যে তারা ভারত স্বার্থের জন্য বাংলাদেশকে সম্পূর্ণভাবে ব্যবহার করে, কিন্তু তারা বাংলাদেশ যদি তাদের অধিকার আদায় করতে পারে না, সামান্য পানি বন্টনটা তারা করতে পারে না। এই কথার পরিপ্রেক্ষিতে আবরাহারকে পিটাতে পিটাতে মানে সারা রাত ধরে নির্যাতন করে, আবার ওষুধ খায়, আবার সুস্থ করে, আবার পিটায়, আবার ভাত খাওয়ায়। এরকম করতে করতে এক প্রকার ছেলেটি মারাই গেছে, অর্থাৎ এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে। আসলে তিনি একটা দেশপ্রেমিক বলে তিনি কিন্তু ওই স্ট্যাটাসটা দিতে পেরেছে এবং তার সাহস হয়েছে। কিন্তু এরকমের সাহস কতজন লোকের হয়, এটা কিন্তু একটা দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আমরা বেশি দূর যাব না, তবে একটা কথা কি জানেন, অর্থাৎ নিজ মাতৃভূমির জন্য যদি কোনো ব্যক্তি জীবন দিতে হয়, যে সামান্য কিছু কথা বলার জন্য যদি জীবন দিতে হয়, যেমন ন্যায় কথার জন্য, তাহলে এর চেয়ে বড় দুঃখ আর কিছু থাকতে পারে না। অর্থাৎ মানুষ একদম বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। এই যে আমি কথা বলতেছি, এরকম স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। যাই হোক, তারপর এই ছাত্র জনতা মিলে যে গণ আন্দোলন করে, গণ অভ্যুত্থান হয়, সেখানে 2024 সালে আপনারা জানেন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু সেখানেও বিশাল একটা নাটক দেখা গেছে, যে এখন বর্তমানে যে আর্মির চিফ আছেন ওয়াকারুজ্জামান, তিনি সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় লাগে। কিন্তু এখন কথা হলো, এখনো তিনি কিভাবে আসলে এই আর্মির প্রধান থাকেন, সেটাও একটা দেখার বিষয়। যাক, থাকতেই পারে, কারণ তারেক রহমান যেভাবে মানে এখন রাজনীতি করতেছেন, মানে ঠান্ডা মাথায়, অর্থাৎ ছাটকাট একটু কমই করে। তবে আমার কথা হলো, যে চিফ প্রসিকিউটর তাইজুল ইসলামকে এই যে কেন সরানো হলো, এটা কিন্তু আমার মাথায় আসে না। আসলে সৎ লোক ভালো জায়গায় থাকতে পারে না, যে অসৎ লোকগুলা, খারাপ লোকগুলা, এগুলা ঠিকই ঠিক আছে, কিন্তু সৎ লোকগুলো মানে মানুষের কেন চোখের শুল হয় তা জানি না। তবে তারেক রহমান এটা একটা ভুল করেছে। যাই হোক,
প্রত্যেকটা জায়গায় আমি মনে করি সৎ লোক দেওয়া উচিত বলে আমরা মনে করি। তবে এই যে রাজনীতিক একটা মোড় পট পরিবর্তন এবং এই যে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করে, তারা পেয়েছে প্রায় 213টি আসন এবং জামাত পেয়েছে আপনার 76টি আসন জোট সহ। তবে জামাতের ইতিহাসের সবচেয়ে বেশি আসন পেয়েছে কিন্তু এইবার 66টা, আপনারা জানেন 68টা, সরি। এই যে 68টা আসন পেয়েছে প্রায় আগের চেয়ে প্রায় 4 গুণের মতো, অর্থাৎ 3 গুণেরও বেশি আসন তারা পেয়েছে। এটা কিন্তু জামাতের ব্যর্থতা না, এটা জামাতের সফলতা। তবে জামাত টার্গেট করেছে হয়তো এই নির্বাচন না, জামাতের টার্গেট আমি যেটুকু বুঝতে পারি পরবর্তী নির্বাচন কিন্তু জামাতের বিশাল টার্গেট এবং পরবর্তী নির্বাচনে জামাত কিন্তু বিশাল ভোটে জয়লাভ করবে। কারণ আপনারা যদি এই ভোটের এইগুলো দেখেন তাহলে দেখবেন বেশি কিন্তু ডিফারেন্স না, হয়তোবা কত কিছু ভোটের ডিফারেন্স আছে বা এটা হতে পারে, কারণ বিএনপি এখনো জনপ্রিয়তা কিন্তু অনেক, বিএনপি একটা বড় দল হিসেবে তাদের এই জনপ্রিয়তার প্রয়োজন আছে বা থাকা উচিত বলে আমরা মনে করি। যাই হোক, এটা পেয়েছে। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি আর দুনিয়াতে নেই, তারও একটা সিম্পথি পেয়েছে। ওদিকে আবার জিয়াউর রহমান তিনি একজন ভালো লোক, সেটার জন্য জনপ্রিয়তার জন্য তারেক রহমান এই ভোটটা পেয়েছে। যাই হোক, পরবর্তীতে হবে নির্বাচন, এই নির্বাচনটা হবে হাড্ডাহাড্ডি লড়াই এবং সেখানে মানে জামাতের কিন্তু যদি জামাত এই ঐক্যটা থাকে এবং জামাতের সাথে আরো যদি একটা বড় কোনো ঐক্য আনতে পারে, যেমন চরমনাই বা অন্য কোনো দল আনতে পারে, তাহলে কনফার্ম আপনারা লিখে নিতে পারেন জামাত কিন্তু ফাইনালে আগামী 31-এ সরকার গঠন করবে 100% ইনশাল্লাহ। লিখে লিখতে পারেন হয়তোবা। আমি কোথায় থাকি তা জানি না, আমি বাংলাদেশে থাকতে পারি বা বাহিরেও চলে যেতে পারি তা জানি না, তবে আমি এ কথাটা ইনশাল্লাহ বলে রাখলাম। আমার মন বলছে ইনশাল্লাহ এটা হবে, জামাত এই দেশে সরকার গঠন করবে যদি আওয়ামী লীগ সরকার না আসে। আর যদি আওয়ামী লীগ সরকার আসে তারপরও একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং জামাতকে যারা ছোট দল মনে করবেন তারা ভুল করবেন। অবশ্যই তারা এখন ছোট দল না, তারা একটা বড় দল, এখন বিরোধী সরকারের ভূমিকা তারা পালন করছে। তবে খুব শীঘ্রই যদি বিএনপি মানে আওয়ামী লীগের সাথে সমঝোতা না করে, আর যদি সমঝোতা করে তাহলে খুব শীঘ্রই তারা আওয়ামী লীগ আবার এদেশে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে। অলরেডি অনেক জায়গায় দেখেছি নির্বাচনের পরপরই তাদের যে দোকানপাট, তাদের অফিস আদালত খুলে দিয়েছে। দেখেন, একটা দেশে আসলে রাজনীতি করার সবার অধিকার আছে আমি মনে করি, কিন্তু হয়তোবা তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কারণ এটা ছিল আপনার শেখ হাসিনার ভুল, কিছু ভুলের কারণে। যেমন এককভাবে নির্বাচন করার জন্য 17 বছর ধরে একসাথে খেতে গেলে এরকম গলায় বাজবে। যাই হোক, সেটা আসলে গুম খুন মানুষের জন্য টর্চার ছিল বানানো, আয়নাঘর বানানো, এটি উচিত ছিল না। যদি তার রাজ্যের মানুষ তো তার সন্তানের সমতুল্য। যাই হোক, সেটা ভুল করেছে এবং তার খেসারত দিয়েছে। এখন বর্তমানে তিনি বাংলাদেশে আসতে পারেনি এবং তিনি মারা গেলেও আসলে তার লাশটা কি বাংলাদেশে আসতে পারবে কিনা সেটাও আমরা বলতে পারি না। তবে তিনি এখনো বেঁচে আছেন না মরেছেন তা জানি না। তবে এবার বাংলাদেশে একটু এই যে বিএনপি জয়লাভ করে বাংলাদেশের একটু রাজনীতিতে কিন্তু একটা বড় মোড়। তারেক রহমান কিন্তু তিনি খুব টেকনিক্যালি ভাবে একটা চমৎকার ভাবে কিন্তু রাষ্ট্র পরিচালনা করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ তার যে কাজগুলো তিনি কিন্তু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করার চেষ্টা করছেন। তবে তিনি বিরোধীদেরও সাথে নিয়ে কিন্তু কাজ করার একটা আগ্রহী এবং মন মানসিকতা যতটুকু দেখলাম খুব ভালোই। তবে এরকম যদি তিনি চলতে পারে তাহলে শিওর বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে যাবে এবং বাংলাদেশের এই রাজনীতিবিদরা যারা আছেন বড় বড় পদে, তাদের কাছে একটা অনুরোধ, আপনারা যে এই দল করেন সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের উন্নয়নের জন্য একটু কাজ করবেন। যেমন চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপরে যে জমি দখলের মতো এইসব ঘৃণিত কাজ ছেড়ে আপনারা সবসময় ভালো কাজে করে বাংলাদেশটা একটু ডেভেলপ করার চেষ্টা করেন। কারণ আমাদের দেশে প্রায় স্বাধীনতা হয়েছে 56 বছর, কিন্তু এই দেশের কোনো এখনো পর্যন্ত উন্নতি হয়নি। কারণ কি জানেন? এই বড় বড় আপনাদের মতো রাজনীতিবিদদের জন্য, আপনাদের অসততার কারণে বাংলাদেশ এখন পর্যন্ত পিছিয়ে আছে। বাংলাদেশ কিন্তু পিছিয়ে থাকার কথা না। বাংলাদেশে যে সম্পদ এখনো আছে, এই সম্পদগুলোকে যদি ইউটিলাইজ সঠিকভাবে করে এবং ঠিকভাবে যদি এটি আদান প্রদান করে, মানে সবকিছু দেখাশোনা করে, তাহলে এই দেশ একদিন না একদিন উন্নত হবে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে
এই যে বিএনপি সরকার আসার পর আসলে বাংলাদেশের যে বিশাল একটা পরিবর্তন, সে সম্পর্কে আপনার মতামত কি? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আর এই বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।